2024-এ সমস্ত একাদশ পরীক্ষার্থী বন্ধুদের জন্য, যারা তোমরা সামনে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দিতে চলেছো, তোমার জন্য রাষ্ট্রবিজ্ঞানের উপর থেকে একদম শেষ মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সাজেশন তুলে হচ্ছি। এই প্রশ্নগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে যদি তোমরা এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করে পরীক্ষা হলে যেতে পারো, তাহলে চোখ বুজিয়ে কিন্তু এখান থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পাবে। তো সেই জন্য বলবো, তোমরা ভালো করে খেয়াল করে এই প্রশ্নগুলোকে তৈরি করো, যত্ন করে তৈরি করো, চোখ বুজিয়ে ভালোভাবে রেজাল্ট করতে তোমরা কিন্তু পারবে। অর্থাৎ পরীক্ষা হলে যাবে, সমস্ত প্রশ্ন এখান থেকে কমন পাবে, ভালোভাবে পরীক্ষা দিয়ে কিন্তু বার হয়ে আসতে পারবে। তো চলো আমরা বেশি কথা না বলে কি কি প্রশ্ন রাখা হচ্ছে দেখে নিই, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, প্রথম রাষ্ট্রবিজ্ঞানের উপর থেকে যে প্রথম অধ্যায় রয়েছে তোমাদের, এখান থেকে রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে দুটি প্রশ্ন তোমাদের করতে হবে, যে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক ও রাষ্ট্র নিরপেক্ষ সংজ্ঞাগুলি আলোচনা করো, আর এর সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো। প্রথম এই প্রশ্নটি তোমাদেরকে করতে হবে। আর দ্বিতীয় প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। এই দুটি প্রশ্ন প্রথম অধ্যায় থেকে তোমরা করবে, আর করার দরকার নেই। এবার বলে দিই, যাদের শুনে লিখতে অসুবিধা হবে, তোমরা কিন্তু ডেসক্রিপশনের মধ্যে আমি লিখিত সাজেশনের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। কারণ ওটা লিখিত সাজেশন দেওয়া হচ্ছে, আজকে শুধু সাজেশনটা মুখেই বলছি, ওখানে দেখলে সে একই ব্যাপার দাঁড়াবে। তো ওই জন্য লিঙ্ক দেওয়া থাকবে, লিখিত সাজেশন যারা দেখতে চাও দেখে নিতে পারো। তার দুটো প্রশ্ন প্রথম অধ্যায় থেকে হয়ে গেল। দ্বিতীয় অধ্যায় থেকে দুটো প্রশ্ন করতে হবে আমাদের। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি বা বল প্রয়োগ মতবাদ আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নটি প্রত্যেকটা স্কুলে প্রায় দেবে, খুব ভালো করে সবাই করবে। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি বা বল প্রয়োগ মতবাদ সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে, রাষ্ট্রের সংজ্ঞা দাও, রাষ্ট্রের উপাদান বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই দ্বিতীয় অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন তোমাদেরকে ভালো করে করতে হবে। 3 নম্বর অধ্যায় চলে যায়। 3 নম্বর অধ্যায়তে কি করতে হবে? জাতীয় জনসমাজের প্রধান উপাদানগুলি আলোচনা করো। জাতীয় জনসমাজের প্রধান উপাদানগুলি আলোচনা করো। প্রথম 3 নম্বর অধ্যায় থেকে এই প্রশ্নটি তোমরা করলে, এখান থেকে আর কিছু দেব না, একটি প্রশ্ন থাকবে। 4 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন হয়, তাই 4 নম্বর অধ্যায় থেকে খুব ভালো করে কিন্তু আমাদের খেয়াল করতে হবে। 4 নম্বর অধ্যায় থেকে স্বাধীনতার সংজ্ঞা ও প্রকারভেদ আলোচনা করো। প্রথম এই প্রশ্নটি দেখবে। দ্বিতীয় প্রশ্ন, গণতন্ত্র এবং একনায়কতন্ত্র কাকে বলে, এই সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এই প্রশ্নটি তারপর দেখবে, গণতন্ত্র এবং একনায়কতন্ত্র কাকে বলে, এই সুবিধা ও অসুবিধাগুলো। এইবারে এইটাকে ঘুরিয়ে তোমাদের দিতে পারে, গণতন্ত্র ও একনায়কতন্ত্রের পার্থক্যগুলি কিন্তু লেখো। তাহলে সেই মতো তোমাদেরকে কিন্তু ভালো করে লিখতে হবে। এবারে আছে 3 নম্বরের দাগে, ন্যায়, স্বাধীনতা এবং সাম্যের মধ্যে আন্তঃসম্পর্ক আলোচনা করো। ন্যায়, স্বাধীনতা এবং সাম্যের মধ্যে আন্তঃসম্পর্ক আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, আইনের বিভিন্ন উৎসগুলি সম্পর্কে লেখো। আইনের বিভিন্ন উৎসগুলি সম্পর্কে লেখো। এই 4টে প্রশ্ন তোমাদের 4র্থ অধ্যায় থেকে ভালো করে করতে হবে। 5 নম্বর অধ্যায় থেকে বাদ, ওখান থেকে শর্ট প্রশ্ন হবে। 5 নম্বর অধ্যায়তে বড় প্রশ্ন দেবে না। 6 নম্বর অধ্যায় থেকে কি কি প্রশ্ন করতে হবে এবার দেখো। 6 নম্বর অধ্যায় থেকে দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ আছে, বাকি দুটো করতে হবে, বা কারণ বিভিন্ন স্কুলের স্যাররা একটু যদি প্যাঁচে দিয়ে করে সেই জন্য। তো প্রথম প্রশ্ন যেটা করবে, সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে পার্থক্য নির্দেশ করো। খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে পার্থক্য নির্দেশ করো। এইটা আবার ঘুরিয়ে একটু দিতে পারে, সুপরিবর্তনীয় বা দুষ্পরিবর্তনীয় সংবিধানে সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। এই সুবিধা অসুবিধা আর পার্থক্য খুব ভালো করে দেখবে, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হিসাবে, অলিখিত সংবিধান কি? অলিখিত সংবিধানের গুণ ও দোষগুলি আলোচনা করো। অলিখিত সংবিধান কি? অলিখিত সংবিধানের গুণ ও দোষগুলি আলোচনা করো। তারপরে এটি দেখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ এইটা যখন করবে, অলিখিত সংবিধান বা অলিখিত সংবিধানের দোষ গুণগুলি আলোচনা করো, এর সঙ্গে সঙ্গে লিখিত সংবিধানটা অবশ্যই তোমাদেরকে করে রাখতে হবে, কারণ লিখিত থেকেও প্রশ্ন দেয়। লিখিত অলিখিত দুটো করলে তাহলে তোমরা জানবে এখান থেকে প্রশ্ন তোমরা কমন পাবে। যেভাবে বলছি, এই দুটোই তোমরা ভালো করে সবাই করবে, যেটা সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয় টপিকের উপর বললাম, আর লিখিত অলিখিত সংবিধান বললাম। এই দুটি টপিক খুব গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। তারপরে তোমরা আরো দুটো করবে, ভারতীয় সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা বিশ্লেষণ করো।
বিভিন্ন স্কুল যারা কঠিন প্রশ্ন করবে, যে যাদের স্কুলের শিক্ষকরা, তো সেই তারাই এগুলো করবে। তোমাদের স্কুল তোমরা জানো যে সেটা কেমন প্রশ্ন করতে পারে, কঠিন কি সহজ। তারপরে প্রশ্ন, সংবিধান কাকে বলে, সংবিধান শ্রেণী বিভাজন করো। এই হচ্ছে 6 নম্বর অধ্যায় থেকে টোটাল প্রশ্ন গেল। এবারে আমরা চলে যাই 7 নম্বর অধ্যায় থেকে কি কি প্রশ্ন আমাদেরকে করতে হবে। 7 নম্বর অধ্যায় থেকে প্রথম যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি রাখে সেটা হচ্ছে এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকারের মধ্যে পার্থক্য নির্ণয় করো। এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকারের মধ্যে পার্থক্য নির্ণয় করো। এটা খুব ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই ভালো করে দেখবে। দ্বিতীয় প্রশ্ন আছে ভারত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় প্রকৃতি লেখো। তারপরে এটা দেখবে। এককেন্দ্রিক সরকারের সংজ্ঞা এবং এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে এটি দেখবে। এককেন্দ্রিক সরকারের সংজ্ঞা এবং এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটা দেখছো। আর লাস্ট প্রশ্ন 4-এর দাগে, ভারতের সংসদীয় ব্যবস্থার প্রকৃতি ব্যাখ্যা করো। ভারতের সংসদীয় ব্যবস্থা প্রকৃতি ব্যাখ্যা করো। তো এই 4টি প্রশ্ন তোমাদের 7 নম্বর অধ্যায় থেকে তোমাদেরকে করতে হবে। এবারে আমরা চলে 8 নম্বর অধ্যায় থেকে কি কি প্রশ্ন আমাদের করতে হবে সেটা একবার তোমরা শুনে নাও। 8ম অধ্যায় থেকে দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ দাবি রাখে। এই দুটো করার পরে আরো দুটো তোমাদেরকে করতে হবে। প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্ন 1-এর দাগে, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্যগুলি লেখো। মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্যগুলি লেখো, এটা দেখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, নির্দেশমূলক নীতি বলতে কি বোঝো, সংক্ষেপে নির্দেশমূলক নীতিগুলি লেখো, এটা তারপরে দেখবে। 3 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে স্বীকৃত স্বাধীনতা অধিকার সম্পর্কে আলোচনা করো। তাহলে প্রথম দুটি প্রশ্ন যেটা বললাম যে মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্যগুলি লেখো, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নির্দেশমূলক নীতি বলতে কি বোঝো, সংক্ষেপে নির্দেশমূলক নীতিগুলি লেখো, এটা খুব গুরুত্বপূর্ণ। এই দুটো প্রশ্ন ভালো করে সবাই করবে। এই দুটি হয়ে গেলে তারপর আর দুটো প্রশ্ন দেওয়া হচ্ছে, ভারতের সংবিধানে স্বীকৃত স্বাধীনতার অধিকার সম্পর্কে আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি দেখবে। এবার লাস্ট প্রশ্ন 4-এর দাগে, ভারতের উল্লেখিত শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকারটি আলোচনা করো। ভারতে উল্লেখিত শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকারটি আলোচনা করো। তো এই হচ্ছে তোমাদের 8ম অধ্যায়। এই প্রশ্নগুলো তোমাদের খুব ভালো করে করতে হবে। তো এই প্রশ্নগুলো যদি তোমরা যথারীতি মতো প্র্যাকটিস করো তাহলে কিন্তু সমস্ত প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। তো যেমন ভাবে বলা হলো তোমরা ঠিক তেমন ভাবে করো। আর ডেসক্রিপশনের মধ্যে তোমাদের বললাম লিখিত, যাদের শুনে লিখতে অসুবিধা হবে তার ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, লিখিত সাজেশনে তোমরা দেখে নিও। তো আজকে ভিডিও তাহলে বন্ধুরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকে সুস্থ থেকো এবং ভালো করে পরীক্ষা দিও।